মধু গাড়িতে বসে আছে সমুদ্রের পাশে, বসে এক নাগাড়ে কান্না করে যাচ্ছে। সমুদ্র মধুর দিকে ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে তাকাচ্ছে। মধু চোখ মুখ লাল করে কাঁদছে। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ধরা পড়ে কাঁদছো নাকি ফুয়াদকে না পেয়ে কাঁদছো? মধু চোখ ভর্তি জল নিয়ে তাকালো সমুদ্রের দিকে, তারপর কান্না মিশ্রিত গলায় বলল, দুই কারণেই। আচ্ছা, তা এখন কি করবে? তুমি তো দুইভাবেই ফেসে গেলে। আপনি ফুয়াদকে কোথায় আটকে রেখেছেন বলেন আমাকে। আমার কথা তুমি বিলিভ করবে না, তাই কিছুই বলার আর রুচি নাই আমার। মিথ্যে কথা বললে কে বিলিভ করবে? সত্যি কথা বলুন, বিশ্বাস করব। সত্যি এটাই যে আমি আমার ভাইকে কিডন্যাপ করিনি। মিথ্যা কথা। দেখেছো, বললাম না তুমি আমার কথা বিলিভ করবে না, তোমার মনের ভুল ধারণাই পুষে রাখবে। কেন এই মিথ্যাচার করছেন আমি জানি না, আমি সব জেনে গেছি। আপনার ভালো মানুষের মুখোশ আমার সামনে খুলে গেছে, তবুও কেন নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি যা বলার সত্যিই বলছি। তোমার বিশ্বাস না হলে তো আমার আর কিছুই করার থাকে না, তাই না? আপনি হসপিটালে কার সাথে ফুয়াদকে নিয়ে কথা বলছিলেন? এখন নিশ্চয় বলবেন আপনি ফুয়াদকে নিয়ে কোনো কথাই বলেননি, কিন্তু আমি নিজ কানে সব শুনেছি। সমুদ্র আর কোনো কথা বলল না। মধুও নীরবতা দেখে বলল, কথা বন্ধ হয়ে গেল বুঝি? আমি যাই বলবো না কেন তুমি বিশ্বাস করবে না, তাই আর বলতে চাইছি না। আমিও ফুয়াদকে খুঁজে বের করবই, দেখি আপনি কিভাবে তাকে লুকিয়ে রাখেন। আমিও চাই আমার ভাই ফিরে আসুক, সেটা তোমার মাধ্যমে হলেও সমস্যা নাই। খোঁজ তো পাবই, আর আপনার উদ্দেশ্য আমি কখনোই সফল হতে দিব না। আমার উদ্দেশ্য মানে? বুঝি না মানুষ কিভাবে এতটা ড্রামা করে। আপনাকে না দেখলে আমার জানাই হতো না। মধু রাগে ফেটে পড়ে বলল। দৌড়াদৌড়ি করে মধু আর লুকানোর মতো জায়গা পায় না। উল্টো সমুদ্র কিভাবে জানি ওর সামনে এসে দাঁড়ায়। ভয়ে ওর আত্মা কেঁপে ওঠে। সমুদ্র ওর সামনে এসেই বলে, মধু, দৌড়াদৌড়ি না করে চলো এখান থেকে। ফুয়াদ কোথায়? ফুয়াদ এখানে নাই। মিথ্যা এখানেই আছে। তুমি এখানে ফুয়াদকে দেখেছো? না দেখিনি, কিন্তু মনে হচ্ছে। মনে হওয়া দিয়ে কি সব হয়? চলো এখান থেকে। কোথায় আটকে রেখেছে? নিয়ে চলুন আমাকে ফুয়াদের কাছে। পাগলামি না করে চলো আমার সাথে। এক প্রকার জোর করে টেনে হিচড়ে মধুকে নিয়ে বাসার বাইরে আসে। জোর করে ওকে গাড়িতে বসিয়ে নিজে উঠে বসে। মধু প্রথমে বের হবার জন্য ছুটোছুটি করলেও থেমে যায় আর কান্নাকাটি করতে থাকে। সমুদ্র 11টার পর বাসায় ফিরে মধুকে নিয়ে। এত রাত করে বাসায় ফেরার জন্য সবাই ওদের জেরা করতে লাগে, বিশেষ করে নাফিসা বেগম বেশি। আর তিনিও মধুকে পেয়ে টেনে সবার থেকে আড়ালে এনে অবাক হয়ে সব জিজ্ঞেস করতে লাগে। ও ওকে রেখে হঠাৎ কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, সমুদ্রকে কোথায় পেল, ও বলে গেল না কেন, হ্যান ত্যান প্রশ্ন করে ওর মাথা ধরিয়ে দেয়। মধুর মনটা বিক্ষিপ্ত হয়ে উঠল। একেতে ফুয়াদকে পায়নি, এত সাহসিকতা দেখিয়েছে, কিন্তু তবুও কোনো লাভ হয়নি। ও কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলেছে তার মাথা ব্যথা করছে, একটু ঘুমাতে চায়। মধু ক্লান্ত ও বিধ্বস্ত মন নিয়ে রুমে আসে, তারপর গোসল করে শুয়ে পড়ে। তিন্নি ওর দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। কি হয়েছে ওর কিছুই ও বুঝতে পারছে না। মাঝরাতে মধু ঘুম ভেঙে যায়। ও উঠে রুম থেকে বেরিয়ে আসে সমুদ্রের খোঁজ নিতে। সমুদ্রকে উঠতে বসতে ফলো করবে এমনটাই ওর ইচ্ছে। ও লুকিয়ে রুমের সামনে এসে দাঁড়ায় ভূতের মতো। দরজা খুলতে গিয়ে দেখে ভেতর থেকে লক করা। রাগ হয়, দুইবার একটু একটু ধাক্কা দিয়ে সরে আসে। হঠাৎ মিতুলের রুমের দিকে হাঁটা ধরে। মিতুল রাহির রুমে থাকে। মধু রুমে উকি মারে। দরজা চাপানো ছিল। উকি দিতেই দেখে মিতুল এই মাঝরাতে টেবিল লাইট জ্বালিয়ে বিছানার মাঝে বসে আছে। মধু কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। এই মাঝরাতে মিতুল না ঘুমিয়ে এভাবে বসে আছে কেন? অনেক সন্দেহজনক লাগে বিষয়টা ওর কাছে। ও রুমের দরজা খুব সাবধানে আরো ফাঁকা করে মাথা ভেতরে ঢুকিয়ে দেয় আর গলা উঁচিয়ে দেখার চেষ্টা করছে মিতুল বসে কি করছে। মধু দরজা থেকে শুধু মিতুলের পেছনের দিকটাই দেখতে পারছে, সামনে কি করছে মিতুল সেটা দেখতে পারছে না। মধু সেটা দেখার জন্য উকি ঝুঁকি মারতে লাগলো। মধু এভাবে উকি ঝুঁকি করতে গিয়ে ঠাস করে দরজা খুলে ভেতরে চলে গেল। মিতুল ছিটকে পেছনে ফিরে তাকালো, দেখলো অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। মধু ভেতরে প্রবেশ করে দেখেছে মিতুলের সামনে ফোন, কলে হয়তো কেউ আছে।
ভিডিও কল। মধু সেটা দেখার আগে মিতুল ওর দিকে ফিরে তাকিয়েছে, আর মধু ভয়ে পিছু ঘুরে দৌড় দিয়েছে, আর এক দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। মিতুল ফোন অফ করে লাফ দিয়ে বিছানা থেকে নেমে যায়। ভয় ওর কপাল ঘামতে শুরু করেছে। ও তাড়াতাড়ি এগিয়ে এসে দেখে কে উকি মারছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বাজে। ও ভয় পায়, এত রাতে কে আসবে? ওটা ভূত ছিল না তো? মিতুল ভয়ে কপাল মুছতে লাগে। ভয় প্রচুর পেল, ওর মনে সন্দেহের সৃষ্টি হয়। কেউ ওকে নজর রাখছিল না তো? ওর রুম ছেড়ে বেরিয়ে আসে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখতে লাগে কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। ও হেঁটে সামনে যেতে চায়, কিন্তু কেমন জানি একটা ভয় ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ও যেতে পারে না। নিজের রুমে আবার ঢুকে দরজা লক করে দেয়। তিনি মধুকে রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকতে দেখে ঘুম ঘুম চোখে ওর দিকে বিস্মিত নয়নে তাকিয়ে বলে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মধু তিন্নির আওয়াজ পেয়ে চমকে ওঠে, বিছানায় উঠে বসে। ড্রিম লাইটের আলোয় দেখতে পায় তিন্নি চোখে মুখে চরম বিস্ময়। মধু ঠোক গিলে বলে ওকে, আমি লুকিয়ে মিতুল আপুর রুমে উকি দিয়েছিলাম। মানে কি? এমনিতেই। জানিস উনি এই এত রাতেও জেগে বসেছিল, আর কার সাথে যেন কলে কথা বলছিল। আমি দেখলাম, কিন্তু আমাকে চেনে নাই হয়তো। তুই কি পাগল হয়েছিস? কেন তার রুমে উকি দিতে গেলি? মিতুল জানতে পারলে তোকে জ্বালিয়ে মারবে। মধু বিছানায় শুয়ে ভাবতে লাগলো সমুদ্রের কথা। কত কথা জমে আছে, কিন্তু শেয়ার করার মতো কেউ নেই। তিন্নিকে যদি সব বলতে পারতো কত ভালো হতো। তিন্নি ওকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো? কেন গিয়েছিলি ওই রুমে? ঘুমা। বলবি না? ঘুম পাচ্ছে খুব দোস্ত। আচ্ছা, সকালে সব খুলে বলবি আমায়। দুজনে ঘুমিয়ে পড়ে। এরপর পরদিন সকালে ঘুম থেকে উঠে মধু বাইরে এসে মিতুলকে খুঁজতে লাগে। মিতুল নিচে বসে আছে সোফায় নাফিস আন্টির সাথে। মধু সিঁড়ি দিয়ে নেমে ও আবার উল্টো ঘুরে উপরে ওঠে। মিতুল নিচে আছে, তাহলে ওর রুম ফাঁকা। মধু তাড়াতাড়ি হাঁটা দেয় মিতুলের রুমে যাবার জন্য। মধু মিতুলের রুমে ঢুকে মধুর বুক ধরফর করতে লাগে। রুমে এসে প্রথমে বালিশ উঁচু করে দেখে। বালিশ উঁচু করতে রাতে এসে ফোনটা ভেসে ওঠে। আনন্দ উত্তেজনায় মধু থমকে যায়। কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে তুলে নেয়। ভয়ে সারা শরীর অস্বাভাবিক মাত্রায় তখন কাঁপছে। কাঁপার দমকেও দাঁড়িয়ে থাকতে পারছে না। ফোনটা অন করতেই বিপত্তিতে পড়ে, লক খোলা নিয়ে। যা মনে আসে তাই দিয়ে 3-4 বার লক খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। কি করবে এখন মধু? টেনশনে ও নখ কাটতে লাগে। হঠাৎ মাথায় আসে মিতুল চোখ বন্ধ করে ফুয়াদের উপর দুর্বল। ফুয়াদের নাম দিয়ে দেখি। ফুয়াদের নাম দিতে লক খুলে যায়। খুশিতে মধু চিৎকার করতে চায়। তাড়াতাড়ি কল লিস্টে ঢুকে রাতের নাম্বারটা নিজের ফোনে নিয়ে নেয়। মধু তাড়াতাড়ি কাজটা করে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে আসতে সামনে পড়ে চিত্রা ভাবি। তিনি ওর দিকে তাকিয়ে আছে। তাকে দেখি মধুর গলা শুকিয়ে আসে। ও আমতা আমতা করতে লাগে। চিত্রা ভাবি বলে, মধু, গুড মর্নিং। মধু নিজেকে স্বাভাবিক করে সামনে এগিয়ে হেসে বলে, ভাবি কেমন আছেন? এক পাশে থাকলেও মনে হয় আমাদের দেখা হয় 1 যুগ পর, তাই না? জি ভাবি। মধু মাথা নাড়িয়ে বলল। মধু একটা ব্যাপার লক্ষ্য করেছে। চিত্রা ভাবি আগে যেমন কঠিন মুখ করে থাকতো, এখন থাকে না। আগে ওকে এড়িয়ে চলতো, এখন চলে না, উল্টো হাসি মুখে কথা বলে। মধু তিন্নির রুমে এসে বসে নাম্বারটাতে কল দিচ্ছিল। রিং হবার আগেই পেছন থেকে তিন্নি ওর কাঁধে হাত রাখলো। ও আচমকা কারো উপস্থিতি পেয়ে ভয় ছিটকে বসা থেকে দাঁড়িয়ে গেল। তিন্নি মধুর কাঁধে হাত রাখায় মধুকে এমন ভয় পেতে দেখে নিজেও হতবুদ্ধি হয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি হলো, তুই আমাকে দেখে অমন ভয় পেলি কেন? তোকে দেখে ভয় পাবো কেন? আমি তো হঠাৎ কে না কে আমার কাঁধে হাত রাখলো তাই ভেবেই ভয় পেয়েছি। মিথ্যা বলবি না মধু। 7 সকালে এমন ভয় কে পায়? এখন কি রাত 12টা যে ভূত এসে তোর কাঁধে হাত রেখেছে? কি না কি ভেবে তুই ছিটকে পড়লি? মধু অসহায় মুখ করে তাকিয়ে আছে তিন্নির দিকে। তিন্নি কড়া চোখের চাহনি মেলে ওর দিকে চেয়ে আছে। ও তা দেখে ঢোক গিলল। তিন্নি বলল, আমার থেকে কি লুকাচ্ছিস তুই মধু? বলবি না আমাকে? আমি নিজে আগে শিওর হইনি, তারপর তোকেও বলবো, প্রমিস। এখন কিছু জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না। তুই আমাকে বিলিভ করিস তো তিন্নি? তোর উপর আমার বিশ্বাস আছে মধু, কিন্তু আমাকে জানালে তোর নিজের জন্য হয়তো ভালো হতো। আমি তোকে হয়তো বা সাহায্য করতে পারতাম। যখন লাগবে বলবোই তো।
তুই ছাড়া আমার এই বাসায় আর কে আছে আপন বলতো? তিনি আর কিছু জিজ্ঞাসা করলো না। মধু তেরামিতে বুঝেছে ও কিছুই বলবে না, যখন ইচ্ছে হবে নিজ থেকেই বলবে। তাই আর জোর করলো না, কিন্তু নিশ্চিত মধুর মাথা কিছু তো একটা ঘুরছেই। তিন্নি বলল, আমার সাথে ওই বান্দর দেখা করতে রাজি হয়েছে। চল একদিন ওই বান্দরের সাথে দেখা করে আসি আর রহস্য উদ্ঘাটন করি। কোন বান্দর? আর বান্দর কি? ওই যে রং নাম্বারে ফোন দিয়ে বিরক্ত করে বলছিলাম না, ওই ছেলে। তো বান্দর বললি কেন? বানরও তো বলতে পারতি। নাম বলে না, তাই আমি নাম দিছি বান্দর। বানর তো আর এক প্রজাতির নাম আছে, তাই এটা আমি বানাইছি, ইউনিক নাম। তো যা, আমি যাব কেন? তোর বান্দর তুই গিয়ে দেখা কর। তোকেও যেতে হবে, আমার একা ভয় করে। ভীতু। আচ্ছা যাবনি। তিন্নি চলে গেল। মধু সেই নাম্বারে কয়েকবার কল দিল, নাম্বার সুইচ অফ বলছে। বিরক্ত হয়ে মধু ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। মধু সকাল থেকে মিতুল আর সমুদ্রের পিছনে পড়ে আছে। ওরা কোথায় যাচ্ছে, কি করছে খেয়াল করছে, কিন্তু একটা বিষয় মধুকে বারবার অবাক করছে, তা হলো সমুদ্র মধুকে রাতে বাসায় আনার পর আর একবারও ওর কাছে আসেনি, আর না এই নিয়ে কিছু ওকে জিজ্ঞাসা করেছে। একেবারে ছেড়ে দিয়েছে ওকে ওর মতো করে। মধু ক্ষণে ক্ষণে থমকাচ্ছে। সমুদ্রের হাতে ধরা খেয়ে মধু ভেবেছিল ওর সামনের দিনগুলো খুব কষ্টদায়ক হবে। ও সব জেনে গেছে, তারপর আর সমুদ্র হয়তো ওকে শান্তিতে থাকতে দেবে না। পরপর 3 দিন চলে গেল, সমুদ্র স্বাভাবিকভাবেই থাকছে, চলছে, ওর খোঁজ খবর নিচ্ছে। ওই দিন রাতের বিষয় নিয়ে ওকে কোনো প্রশ্ন জেরা কিছুই করেনি। মধু 3 দিনের দিন সমুদ্রের রুমে গেল। সমুদ্র শুয়েছিল, ওকে দেখে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো। আরে মধু, তুমি আসো আসো আসো, বসো। কি সৌভাগ্য আমার, তুমি আমার রুমে এসেছো। মধু খাটে বসলো। সমুদ্র দাঁড়িয়ে আছে দেখেও বলল, আপনিও বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আরে না, তুমিই বসো, আমি দাঁড়িয়েই ঠিক আছি। মধু খেয়াল করলো সমুদ্র ওর থেকে যথেষ্ট দূরত্বে রেখে দাঁড়িয়েছে। ও সেসব পাত্তা না দিয়ে বলল, আপনার মাথায় কি ঘটছে বলেন তো? মানে মানে কি ঘুরবে? ফুয়াদকে কোথায় রেখেছেন? সমুদ্র কপালে আঙ্গুল চালিয়ে পায়চারি করতে লাগলো। মধু বলল, কি হলো উত্তর দিন। আমি যদি অপরাধী হই, আমি কি যেচে তোমাকে বলতে যাব সব? এতটাই মাথা মোটা তুমি? নিজে খুঁজে বের করো। তার মানে স্বীকার করলেন আপনি এমন জঘন্য কাজ করেছেন? ছি! ঘৃণা ভরা দৃষ্টিতে নিক্ষেপ করলো মধু সমুদ্রের দিকে। তারপর রুম ছেড়ে বেরিয়ে গেল। মধু কাঁদতে কাঁদতে সমুদ্রের রুম থেকে বেরিয়ে তিন্নি রুমের দিকে যাচ্ছিল। তখনই দেখলো মিতুল কারোর সাথে সিরিয়াস ভাবে কথা বলতে বলতে তাড়াহুড়া করে নিচের দিকে যাচ্ছে। মধু চোখ মুছে ওর পিছু নেয়। মিতুল ফোনে কাউকে বলছে। দাঁড়াও, আমি আসছি, আমার 10 মিনিট লাগবে। মিতুল বেরিয়ে গেল। মধুকে টেনে ধরলো তিন্নি। কোথায় যাচ্ছিস? আমি মিতুল আপুর পিছু যাচ্ছি। তুই বাসার দিকটা সামলে নিস, আমার আসতে হয়তো সন্ধ্যা হবে। ওই মেয়ের পিছে কই যাচ্ছিস? কেন যাচ্ছিস? তোকে এক্ষুনি সব বলবো নাকি আগে ওকে ফলো করে এসে বলবো? সাবধানে যাস, কোনো দরকার হলেই কল দিবি। ওকে। মিতুল একটা অটো করে চলে গেল। মধু আরেকটা অটো করে ওর পিছু গেল। মধু 20 মিনিট ওর পিছু যেতে যেতে অবশেষে দেখলো মিতুল অটো থেকে নেমেছে। মধুও হাঁপ ছেড়ে বাঁচলো আর অটো থামিয়ে নিজেও নেমে গেল। দেখলো মিতুল ফাঁকা গলি দিয়ে ঢুকছে। মধুও দূরত্ব রেখে ওর পিছু নিল। ওর মন বলছে আজকে ও ফুয়াদকে পেয়ে যাবে। সমুদ্র আর মিতুল মিলেই হয়তো কিছু করেছে। ওর হাত পা কাঁপছে উত্তেজনায়, ভয়ও লাগছে। জায়গাটা বেশি নিস্তব্ধ। এতটা নীরবতা ওর গায়ে কাটা দিচ্ছে। কোনো মানুষ নেই, ওরা দুজনেই যাচ্ছে। তার মধ্যে ও তো পা টিপে টিপে হাঁটছে। ওর আওয়াজ পাওয়া না গেলেও মিতুল গটগট শব্দ তুলে যাচ্ছে, যার জন্য ওর পায়ের হিলের শব্দ জোরে লাগছে এই নিস্তব্ধ জায়গাতে। মধু হঠাৎ কিছুতে হোঁচট খেয়ে ঠাস করে নিচে পড়ে গেল। সাথে সাথে মিতুল পিছু ঘুরে তাকালো। মধুর আত্মা কেঁপে উঠল। সমুদ্র পিছু নিয়েও ধরা খেয়েছিল, এবার মিতুলের চোখেও ধরা খাবে। ওকে দিয়ে কি কিছুই হবে না? ও উঠে দাঁড়িয়েছে। মিতুল অবাক বিস্ময় নিয়ে এগিয়ে এলো, সামনে এসে দাঁড়িয়ে বলল, আরে মধু, যে গোয়েন্দাগিরিও তুমি ভালোই পারো দেখছি, ভেরি গুড। দাঁত কেলিয়ে বলল মিতুল। ভয়ে মধুর মুখ সাদা হয়ে উঠেছে। মিতুল বলল, আমি জানতাম তুমি আমায় ফলো করবে,
রাতেও যে তুমি আমার ঘরে উকি দিয়েছিলে সেটাও আমি জানি। আবার সকালে আমার রুম থেকে নাম্বার নিয়েছো সেটাও জানি। তুমি হয়তো ভেবেছো তুমি আমার চোখের আড়ালে সব করেছো। না গো মধু, আমি চেয়েছি বলেই তুমি আমার পিছু করে এত দূরে এসেছো। আসলে আমি নিজেই তোকে এখানে টেনে এনেছি। মানে? মানে পরে বুঝছো, এখন আমার সাথে চলো। কোথায় যাব? মধু নিজের মাথায় আঘাত পেল আচমকায় পেছন থেকে। ও ব্যথায় কুকড়ে উঠল, আর্তনাদ করে রাস্তায় পড়ে গেল। পেছন থেকে মিতুলের একজন লোক মধুকে আঘাত করেছে। মধু আঘাতের জন্য জ্ঞান হারিয়েছে। মিতুল মধুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, এবার তোকে কে বাঁচাবে মধু? তোমাকে বাঁচানোর জন্য তো তোমার ফুয়াদও নাই। লোকটাকে বলল মধুকে নিয়ে তার সাথে যেতে। লোকটা মধুকে নিয়ে মিতুলের সাথে যেতে লাগলো। মিতুল মধুকে ইচ্ছে করে এমন নির্জন জায়গায় নিয়ে এসেছে, আর মধু নিজেকে চালাক ও সাহসী ভেবে এসেছিল। কিন্তু মিতুল এমন সন্দেহজনক কাজ ইচ্ছাকৃতভাবে করেছে মধুর মনে প্রশ্ন তৈরি করতে। মধুর ফাঁদে পা দিয়ে বড়ই ভুল করেছে। মধু যখন চোখ মেলল, ওর চোখের সামনে একটা অপরিচিত রুম ভেসে উঠল। ওর মাথা এখনো চিনচিন ব্যথা করছে। ও ঘাড়ের পেছনে হাত দিয়ে উঠে বসলো। তখনই বাথরুমের দরজা খুলে কেউ রুমে প্রবেশ করলো। মধু আতকে উঠে সেদিকে তাকাতেই থমকে গেল। বরফের মতো ও জমে গেল। মাথায় আঘাত পাওয়াতে কি ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? ও বিস্মিত চোখ দুটো অবাক বিস্ময়ে বন্ধ করে মুখ ঢেকে ফেলল। ওর চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। মৃতলোকে এটা কোথায় নিয়ে এসেছে? আর এখানে ফাঁদ কিভাবে আসলো? এটা কি ওর কল্পনা নাকি স্বপ্ন? সামনের মানুষটা মধুর মুখ ঢেকে রাখা হাত দুটো টেনে চোখের সামনে থেকে সরিয়ে নিল। মধু চোখ পিটপিট করে তাকাতে আবার সে প্রিয় মুখটা ওর সামনে ভেসে উঠল। ফুয়াদ ওর হাত দুটো নিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে ওর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মধু ঢোক গেলতে ব্যস্ত তখন। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। মিতুলকে ধরেছিল, মাথায় আঘাত করলো। ও মিতুলের বন্দি না হয়ে ফুয়াদের কাছে কিভাবে এলো? এ তো মেঘনা চাইতে বৃষ্টি। ও ফুয়াদকে খুঁজে পেতে কত কিছু করেছে। নিজে সফল হতে না পারলেও ফুয়াদ নিজেই ওর কাছে এসেছে। ওর সারা শরীর উত্তেজনায় কাঁপছে। তাও মনে হচ্ছে এটা স্বপ্ন নয় তো। ও ফুয়াদের হাতের মুঠোয় থেকে নিজের বাম হাত ছাড়িয়ে নিল। ওর হাত কাঁপছে। ও কাপা হাত দুটো তুলে ফুয়াদের গাল স্পর্শ করলো। ফুয়াদ নিষ্পলক চোখে তখন ওর দিকেই চেয়ে আছে। মধু গাল থেকে হাত নামিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আমি কি স্বপ্ন দেখছি? কি মনে হচ্ছে? মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এটা সত্যি হতেই পারে না। আপনাকে ফিরে পেতে আমার আরো অনেক কষ্ট করতে হবে, কারণ আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনার ভালোবাসা অবজ্ঞা করেছি, তার শাস্তিই পাচ্ছি। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি আপনাকে কতটা ভালোবাসি। বলতে বলতে মধুর চোখ বেয়ে গলগলিয়ে অশ্রু ঝরতে লাগলো। ফুয়াদ ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তোমার মতো ভিতর ডিমো যে এত সাহসিকতা দেখাতে পারে আমার জানা ছিল না। আমাকে তো তুমি বড়ই চমক দিয়েছো সুইট হার্ট। মধু আর নিজেকে সামলাতে পারল না, ঝাঁপিয়ে পড়ল ফুয়াদের বুকে। আমি এখানে কিভাবে আর আপনি কিভাবে? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে তো মিতুল আপু। মধুর চোখে মুখে চরম বিস্ময়। ও কিছুই ভাবতে পারছে না। ও তো ভেবেছিল এবার চোখ মেললে নিজেকে মিতুলের বন্দি দেখতে হবে। আগেরবার সমুদ্রের হাত থেকে রক্ষা পেল, এবারও রক্ষা পাবে না। কিন্তু এমন সারপ্রাইজ পাবে ও কল্পনাও করতে পারেনি। যাকে খুঁজে পাওয়ার জন্য এত কিছু করেছে, সে তো এত সহজেই ওর কাছে চলে এসেছে। ও ভাবতেই পারছে না। মধু নিজেকে অনেক কষ্ট সামলে ফুয়াদকে জিজ্ঞেস করে বলল, আপনাকে কি মিতুল আপু বন্দি করে রেখেছিল? কোথায় বন্দি করে রেখেছিল বলেন? আপনি সেখানে থেকে বের হলেন কি করে? আমাকে যে মিতুল বন্দি করতে চাইছিল জানলেনই বা কি করে? ফুয়াদ বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, তোমার কি মনে হয় আমাকে মিতুল বন্দি করে রাখতে পারবে? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ওর বন্দি ছিলাম? বলতে বলতে ফুয়াদ টি শার্ট খুলে শার্ট পরে নিল। হাত গুটাতে গুটাতে মধুর কাছে এগিয়ে এসে বলল, কি হলো বলো? মধু ফুয়াদকে মাথা থেকে পা পর্যন্ত দেখছে। আপনি এতদিন কোথায় লাপাত্তা হয়ে গিয়েছিলেন? যদি কিছু নাই হয়ে থাকে তাহলে সামনে আসেননি কেন? বিস্মিত কণ্ঠে বলল মধু। ও ফুয়াদকে চিনতে পারছে না। যার চিন্তায় ও পাগল পাগল হয়েছিল, সে কি ইচ্ছে করে এমন উধাও হয়ে গিয়েছিল? ফুয়াদ মধুর হাত ধরে ওকে বিছানা থেকে নিচে নামালো। মধু বোকা কণ্ঠে আবার বলল,
আপনি কি ইচ্ছে করে নিজেকে সবার থেকে আড়াল রেখেছিলেন? মধুর ঠোঁট কাঁপছে। ফুয়াদ যদি এটা ইচ্ছে করে করে থাকে তাহলে ও ফুয়াদকে ক্ষমা করতে পারবে না। ওর এই কয়েকটা দিন কতটা যন্ত্রণায় কেটেছে ওই জানে। ফুয়াদ এই যন্ত্রণা কি ইচ্ছাকৃতভাবে দিয়েছে ওকে? মধু ফুয়াদের উত্তর শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে। ফুয়াদ মধুর চোখের দিকে তাকিয়ে বলল, এতদিন তোমাকে না দেখে আমি আড়ালে লুকিয়ে থাকতে পারবো স্বেচ্ছায়, তোমার কি মনে হয়? মধু ফুয়াদের কথা শুনে ইমোশনাল হয়ে পড়ল। ও ভাবছে তার মানে ওর ধারণাই ঠিক, সমুদ্র ফুয়াদকে আটকে রেখেছিল। ফুয়াদকে এটা জানে, তারপর ওনার ভাই ওকে বিয়ে করেছে। এসব ফুয়াদ জানলে ওর কি অবস্থা হবে? মধু মনে মনেই ঢোক গেলছে। ফুয়াদের হাতের মুঠোয় মধুর হাতটা তখনও ধরা ছিল। মধুর শরীর কাঁপায়, হাতও কাঁপছে, যা ফুয়াদ হাত ধরে রাখার জন্য খেয়াল করে। ফুয়াদ মধুর দিকে তাকিয়ে বলল, কি হলো তোমার? আপনাকে কে আটকে রেখেছিল জানেন? হ্যাঁ জানি। আপনি সব জানেন, আপনার কষ্ট লাগছে না? সব জেনে কষ্ট না লাগলেও তোমার থেকে দূরে থাকার জন্য হৃদয় পুড়েছে। আমারও খুব কষ্ট হয়েছে। তুমি তো আমায় ভালোবাসো না, তোমার কষ্ট হবে কেন? ভালো তো আমি একাই বাসি, কষ্ট যন্ত্রণা সব আমার একারই হয়েছে। মধু কান্না করে দিল। মধু মাথা নিয়ে ঠেকালো ফুয়াদের বাহুতে, তারপর বলল, আমিও আপনাকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যে প্রতিদিন প্রতিটা মুহূর্ত আপনি হীরা আমার নরকের মতো কেটেছে। ডোন্ট ক্রাই সুইট হার্ট, আমি চলে এসেছি তো। ফুয়াদ মধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর মধু শুধু বিয়ের কথাই ভাবছে। ফুয়াদ কি জানে না কি জানে না, জানলে কি রকম রিয়াক্ট করবে সে চিন্তায় অস্থির হয়ে উঠেছে ওর মনটা, সাথে ভয় পাচ্ছে। মধু আর ফুয়াদ রাতটা ওই বাসাতেই কাটালো। মধু ফুয়াদকে বলেছিল বাসায় যাওয়ার কথা, ফুয়াদ রাজি হয়নি, না হওয়ার কারণটাও জানায়নি। আবার এই বাসা কার সেটাও বলেনি। পরপর কয়টা বাসা আছে, ব্যালকনিতে থেকে সেসব বাসা থেকে একটু পরপর চিৎকার চেঁচামেচি গালাগালি বেরিয়ে আসে। মধু প্রথমবার এমন ঝগড়ার আওয়াজ পেয়ে ফুয়াদকে জিজ্ঞেস করেছিল কারা এত ঝগড়া করে। ফুয়াদ তখন বলেছে দুই ভাই নাকি দুই ফ্ল্যাট থেকে একটু পরপর এমন ঝগড়া চিৎকার করে। এরা কেমন ভাই, আপন নাকি চাচাতো? আপন এক মায়ের পেটের। তারা এমন শত্রুপক্ষের মতো ঝগড়া করে কেন? আমি এত সব ইতিহাস জানি না। অবজ্ঞা স্বরে বলল। মধু আর কিছুই বলল না, চলে গেল। রাত 1টার দিকে আবার এই ঝগড়া শুরু হয়েছে। মধু ছিটকে উঠেছে, বিছানা থেকে উঠে দেখে ফুয়াদ সোফায় মরার মতো ঘুমিয়ে আছে। মধু বিরক্তিকর চোখে তার দিকে তাকিয়ে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে লাইটের আলোয় দিন মনে হচ্ছে। দুজন পুরুষ চিৎকার চেঁচামেচির সাথে মারামারিও করছে, সাথে আরো কয়েকজন আছে। মধু মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। পেছন থেকে ঘুম ঘুম কণ্ঠে ফুয়াদ বলে উঠল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এত মারামারি হচ্ছে, আপনি ঘুমোচ্ছেন কি করে? এরা আপন ভাই, আমি তো ভাবতেই পারছি না। ফুয়াদ মধুর কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, ওদের কাজ ওদের করতে দাও, তুমি না ঘুমিয়ে এসব দেখছো কেন? রুমে চলো। এত চিৎকার চেঁচামেচিতে কি ঘুমানো যায়? আপনি দুদিন ধরে এসব কিভাবে সহ্য করছেন? বিপদে পড়লে অনেক কিছুই সহ্য করতে হয়। ফুয়াদের কথা শুনে মধু ব্যথিত মুখ করে ওর দিকে তাকালো। ফুয়াদ ওর তাকানো দেখে বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনার খুব কষ্ট হয়েছে তাই না? আমাকে তো তারা জামাই আদর করেছে, কষ্ট হবে কেন? আপন ভাইয়েরা এমন কিভাবে হয় বলেন তো? দেখুন ওনারাও কেমন শত্রুর মতো ঝগড়া করছে আবার। মধু সমুদ্রের কথা ভেবে বলেছিল। ফুয়াদের কথায় ওকে থামতে হলো। খুব ঘুম পাচ্ছে আর ক্লান্ত লাগছে, চলো ঘুমাই। মধু একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এসে শুয়ে পড়ল। ফুয়াদ সোফায় শুয়ে পড়ল। মধু আর ঘুমাতে পারল না। শুয়ে ডিম লাইটের আলোয় ফুয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। চিৎকার চেঁচামেচি কমে আসছে। মধু উঠে সোফার পাশে গিয়ে বসে ঘুমন্ত ফুয়াদের দিকে তাকিয়ে রইল। কতদিন পর মানুষটার কাছ থেকে দেখছে ও। ফুয়াদের চোখের নিচে কালি পড়ে গেছে। মধু ফুয়াদের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ফুয়াদ জানতেও পারলো না রাত জেগে একজন ওর শিয়রের কাছে বসে নির্ঘুম বাকি রাতটা কাটিয়ে দিল। তিনি না কাউকে কিছু বলতে পারছে, না নিজের টেনশন মেটাতে পারছে। মিতুলের পেছনে গিয়ে মধু উধাও হয়ে গেল। কিন্তু মিতুল ঠিকই 1 ঘন্টা পর বাসায় ফিরে এসেছে ফুরফুর মন নিয়ে। তারপর থেকে তিন্নি মধুর নাম্বার কল করেছে, কিন্তু ফোন সুইচ অফ। এখন ওকে কিভাবে খুঁজে পাবে? টেনশনে ওর মাথা ছিঁড়ে যাচ্ছে। রাতে সমুদ্র এসে মধুর কথা জিজ্ঞেস করলো।
তিন্নি কোনো উত্তর দিতে পারল না, শুধু বলল মধু বেরিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। সমুদ্র সব শুনে একটু রাগারাগি করলো তিন্নির উপর। একা বেরোতে দিয়েছে কেন, নিজে কেন যায়নি? তিন্নি বলার মতো কিছুই খুঁজে পায়নি, মাথা নিচু করে বকা হজম করেছে। সমুদ্র রাতে ফিরে আবার বেরিয়েছে মধুর খোঁজে, ফিরে এসেছে শূন্য হাতে। এদিকে এসবের মাঝে মিতুল মুখে হাসি দেখা গিয়েছে। তিন্নি শিওর মিতুল কিছু করেছে মধুর সাথে, কিন্তু এই সত্যিও কাউকে বলতে পারছে না। কিন্তু না বলেও থাকতে পারলো না। সমুদ্রের রুমে গিয়ে সবটা জানিয়ে এলো। সমুদ্র সব শুনে মিতুলকে সবার সামনে জেরা করা শুরু করেছে। বিকেলে কোথায় গিয়েছিল? মিতুল থতমত খেয়ে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে ও কান্না করে বাঁচার রাস্তা ধরে নিয়েছে। আর নাফিসা বেগম তো আছেই, তিনি বাঁচাবেন সে আশায়। সমুদ্র মিতুলের হাত মুচড়ে ধরে বলল, বলো মধু কোথায়? আমি কিভাবে জানবো? আমি তো শপিংয়ে গিয়েছিলাম, মধু তো আমার সাথে যায়নি। আন্টি কিছু বলুন, আমার সাথে কেমন ব্যবহার করছে সমুদ্র দেখেন। নাফিসা বেগম কিছু বলতে যাবে, সমুদ্র মায়ের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলে, প্লিজ মা, এখন তুমি অন্তত কথা বলো না। নাফিসা বেগম থমকে চুপচাপ করে থাকে, কথা বলার সাহস পায় না। মিতুল অসহায় মুখ করে তাকায় নাফিসা বেগমের দিকে। সমুদ্র নিজের রাস্তা ঠান্ডা করে বলে, আমাকে সত্যিটা বলো, আমি মিথ্যা শুনতে চাই না। হাত ছাড়ো বলছি। সমুদ্র মিতুলের হাত ছেড়ে দেয়। মিতুল হাতের দিকে তাকিয়ে দেখে লাল হয়ে উঠেছে। ও ফুপাতে ফুপাতে বলে, আমি মধুকে। থেমে যায় মিতুল। সমুদ্রের ফোনে একটা কল এসেছে। সমুদ্র ফোন কানে ধরে বাইরে চলে যায়। মিতুল হাঁপ ছেড়ে বাঁচল যেন। নাফিসা বেগম এক গ্লাস পানি এনে দেয় মিতুলকে। মিতুলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভয়ে। ও ঢক ঢক করে পানি খায়।